দেখেনি যে কিভাবে কি হচ্ছে। ঠিক আছে? উদাহরণগুলো যদি আমরা একটু দেখি, দেখেন এখানে ২ রকমের ফরমেট দেওয়া আছে। হ্যাঁ? একটা হচ্ছে ফার্স্ট এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে আমরা যদি আমার মাউস কার্সর দেখেন এক্সপেরিয়েন্স, এটা হেডিং এ চলে গেছে। ২ রকম ভাবে লেখা যায়। একটা হলো কোম্পানির নেম আমি ফার্স্টে লিখলাম। তারপর একটা শর্ট অ্যাড্রেস দিলাম। ধরেন কোম্পানি নেম এবিসিডি কোম্পানি, শর্ট অ্যাড্রেস দিলাম ইউএসএ। আমি পজিশন ধরেন ম্যানেজার হিসেবে হোল্ড করতেছি। এখানে আমি মান্থ, ইয়ার উল্লেখ করলাম। এবং নিচে হচ্ছে ফোকাস মানে বুলেট পয়েন্ট গুলা দিলাম আমার অ্যাচিভমেন্ট ফোকাস করে। ঠিক আছে? সো যেমন মনে করেন যে আমি একটা সময় গ্রামীণ ফোনে ছিলাম। এখন এই ক্ষেত্রে একটা কথা হইতে পারে, অনেকে বলতে পারে যে ভাই আমি তো ২ রকমের ভাবে এখানে ফোকাস করা যায়। একটা হচ্ছে যে আপনি আপনার লাস্ট পজিশনটাকে ফোকাস করতে পারেন, অথবা আপনি আপনার লাস্ট কোম্পানিটাকে ফোকাস করতে পারেন। যেমন এমন হলো যে আপনি এখন বর্তমানে কোন একটা জায়গায় এক্সিকিউটিভ হিসেবে আছেন। ২ বছর জব করেছেন। বাট কোম্পানিটা অনেক ভালো। কোম্পানি একটা বড় টপ লেভেলের কোম্পানি। সাধারণত কি হয়, টপ লেভেলের কোম্পানিতে কেউ যদি ছোট পদেও থাকে, তারা যখন জাম্প করে, তারা কিন্তু অন্য একটা কোম্পানিতে ভালো পজিশনে জাম্প করে। ঠিক আছে? সো আল্টিমেটলি কি হয়, ওই সময়টাতে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার কোম্পানিটাকে ফোকাস করা। যে আমার কোম্পানিটা আগে থাকবে, শর্ট ডিটেইলস থাকবে, তারপর আমি কি পজিশনে হোল্ড করেছি। তারপর আরেকটা জিনিস হতে পারে যে আপনি অনেক দিন ধরে হয়তোবা আপনি ম্যানেজার, আপনার ম্যানেজারিয়াল হয়তোবা বা আপনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছেন প্রায় লাস্ট 5 to 10 ইয়ার্স। সো আপনি এখন কোন একটা কোম্পানিতে একদম টপ পজিশনে সিইও লেভেলে যেতে চান। সো এই ক্ষেত্রে মিক্স হতে পারে যে আপনার লাস্ট কোম্পানি যদি খুব সিগনিফিক্যান্ট কোনো কিছু হয়, তাহলে ওটাকে আগে উল্লেখ করা, অথবা এরকম হইতে পারে যে আপনি লাস্ট পজিশন কোনটা হোল্ড করছেন। যেমন আপনি হয়তোবা এখন কোম্পানির সিইও পদের জন্য, অনেক কোম্পানিতে সিইও নিয়োগ দেয় বা ডিরেক্টর নিয়োগ দেয়, পেইড ডিরেক্টর নিয়োগ দেয়। যে আপনি ডিরেক্টর পদের জন্য করতে যাচ্ছেন, তো আপনার লাস্ট ছিল আপনার ভাইস প্রেসিডেন্ট হিসেবে ছিলেন কোন একটা কোম্পানির। তো ভাইস প্রেসিডেন্ট ইজ এ বিগ পোস্ট। সো দেখা যাবে যে আপনি এখানটাতে কেরিয়ার প্রোগ্রেশন দেখাবে যে আপনাকে ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ভাইস প্রেসিডেন্টের আগে আপনি হচ্ছে আহ, বড় ম্যানেজার ছিলেন, সিনিয়র ম্যানেজার ছিলেন, বা এরকম কোনো কিছু ছিলেন। ঠিক আছে? সো যেটা হচ্ছে যে এই জায়গাটাতে মানে আপনি গুরুত্ব দিবেন যে আপনি আসলে কি করবেন। বাট এখানে আমার মনে হয় বেশিরভাগই আপনাদের হচ্ছে, যাদের বেশিরভাগেরই জবের এক্সপিরিয়েন্স 5 থেকে 6 বছর, তো আমি মনে করি কোম্পানি ফোকাস করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। যদি না আপনারা কোনো বড় পজিশনে জাম্প করতে চান বা এরকম কিছু করতে চান, তো সেক্ষেত্রে আপনার যে উপরেরটাই ভালো, যে কোম্পানিটা আপনি আগে উল্লেখ করলেন, তারপর পজিশন উল্লেখ করলেন। বাট চয়েস ইজ ইয়োর্স। এখন আমরা আসি, যেটা হচ্ছে আপনার ধরলেন যে আপনার এখানটাতে দেখেন যে একটু জায়গা বেশি লাগতেছে, প্রতিটাতে ৩ লাইন করে চলে আসতেছে। তো আপনি জায়গা কমাতে চান, জায়গা কমানোর জন্য আপনি এরকম কাজ করতে পারেন। আপনি আপনার ডেট মানটা সরাসরি কোম্পানির প্যারালালে নিয়ে আসতে পারেন। এখন আপনি মনে করলেন যে আপনি আরো জায়গা বাঁচায় দিবেন, যে আপনার কোম্পানির নামও ছোট, তখন আপনি ইন লাইনে নিয়ে আসতে পারেন যে কোম্পানি নেম, একটা ডিভাইডার, শর্ট অ্যাড্রেস, একটা ডিভাইডার, পজিশন কি হোল্ড করেছিলেন। বাট এই ক্ষেত্রে কথা থাকে যে আপনাকে দেখতে হবে আপনি যেই ফরম্যাটটা একটাতে ইউজ করবেন, এই ফরম্যাটটা নিচে সবগুলো এক্সপিরিয়েন্স ইউজ করতে হবে। সো এই ক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার কোনো কোম্পানির নাম খুব বড়। সো আপনি একটাতে একরকম ফরম্যাট, আরেকটাতে আরেক রকম 1, একটাতে 2 এরকম করতে পারবেন না। আপনাকে যেকোনো একটা ফরম্যাটে যেতে হবে, নাহলে দেখতে ভাল লাগবে না। ঠিক আছে? সো স্পেস সেভিং টা আপনি করবেন কিনা এটাও নির্ভর করতেছে আপনার কোম্পানির নাম কত বড় তার উপরে। সো লিমিটেড আমরা এলটিডি লিখে অনেক ক্ষেত্রে কোম্পানির নাম ছোট করে ফেলা যায়। ঠিক আছে? আবার বেশি ছোট করতে গিয়ে যাতে কোম্পানি অপরিচিত না হয়ে যায়, এই জিনিসটা মনে হবে। ধরেন মনে করেন যে কোন একটা গ্রুপ অফ কোম্পানিজ এর অনেক কিছু আছে, নিট আছে, ফুড আছে, আপনি নিটে ছিলেন। আপনাকে উল্লেখ করতে হবে যে এই নিট, এই ফুড। সো এভাবে করে উল্লেখ করা কিন্তু জরুরি। যাতে মানুষজন বুঝতে পারে যে কোনটা ছিলেন। অনেকে করে কি গ্রুপ অফ কোম্পানিজ দেয়। হ্যাঁ, গ্রুপ অফ কোম্পানিজ এ কারা থাকে? বেশিরভাগ ক্ষেত্রে এইচআর পিপল রা দেখা যায় গ্রুপ অফ কোম্পানিজ লেখে। কারণ তারা আসলে ফুল গ্রুপটাইতেই জব করে। তারা কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির আন্ডারে করে না। বাট আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানির আন্ডারে করে থাকেন, ওই জিনিসটা আপনি অবশ্যই এখানটাতে উল্লেখ করবেন। মানে কথা হচ্ছে একটাই, আপনি সেভ করতে পারেন স্পেস, কিন্তু যেটা কনজেস্টেড যাতে না হয়ে যায়। এখন আসি একটা এক্সাম্পল আমরা দেখি যে কিভাবে আমরা হচ্ছে এইটাকে শোকেস করব। ধরেন আমি আমার এক্সাম্পল যদি দেই, এখানে একটা এক্সাম্পল আমি আনছি। মানে আমি ডেপুটি ম্যানেজার হিসেবে ছিলাম বিকন ফার্মাসিউটিক্যালস এ ঢাকা বাংলাদেশে ২২ থেকে ২৩ পর্যন্ত। যে জানুয়ারি ২০২২ থেকে ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ছিলাম। সো এই ক্ষেত্রে এটা ঠিক আছে, আমি একটু স্পেস সেভ করছি। কারণ আমার কোম্পানির নাম দেখেন অনেক বড়। আমি চাইলে 1 ইন লাইনে আনলে আমার ডেটের সঙ্গে মানে এখানে ডট কানেক্ট হয়ে যেত। তো আমি এটাকে ২ লাইনে নিয়ে গেছি, বাট স্টিল আই এম সেভিং সাম স্পেস। এখন যেটা হচ্ছে আমাকে আমার
আমি কি অ্যাচিভ করেছি এটাকে আমার শোকেস করতে হবে, এবং শোকেসের সবচেয়ে ভালো উপায় হচ্ছে নিচে দেখেন একটা ফর্মুলা করা আছে। আগে একটা পড়ি, তারপর আর ফর্মুলার সঙ্গে মিলানোর চেষ্টা করি। যে লিড এন্ড ডেভেলপ অফ 3 ডিজিটাল অটোমেশন প্রজেক্টস। ওই সময় আমাদের 3টা ডিজিটাল অটোমেশন প্রজেক্ট চলতেছিল, যেটার মাধ্যমে আমরা অপারেশনের এফিসিয়েন্সি ঠিক করতেছিলাম, ইমপ্রুভ অপারেশন এফিসিয়েন্সি, কানেক্টিং 50,000 ইউজার্স অ্যাক্রস হেলথ কেয়ার প্রোভাইডার্স এন্ড পেশেন্টস। সো এটা আসলে একটা ইন্টারনাল একটা সফটওয়্যার ছিল ওই সময়টাতে, যে সফটওয়্যারের উপর আমাদের টোটালি ধরেন আমাদের ইউজার বেস এবং পেশেন্টের একটা কানেক্টিভিটি ছিল। কারণ আমাদের পেশেন্টের কানেক্টিভিটি থাকে কেন, কারণ আমাদের এখান থেকে অ্যান্টি ক্যান্সারের একটা ইনিশিয়েটিভও ছিল, যে অ্যান্টি ক্যান্সার প্রোডাক্ট আমরা বেচতাম এখানটাতে। তো এইখানটাতে দেখেন, যদি আমরা এখানে নিয়ে আসি যে সাধারণত কিভাবে এই বুলেট পয়েন্টটা লেখা হয়। ফার্স্টে একটা অ্যাকশন ভার্ব থাকে। অ্যাকশন ভার্ব মানে হচ্ছে যে ভার্বটার মাধ্যমে আপনি বুঝাবেন যে আপনি কি করেছেন। তারপর থাকে স্কিল অথবা টাস্ক, যে কোন স্কিলটা এখানে প্রয়োগ হয়েছে বা কোন টাস্কটা আপনার ছিল, মানে আপনি যে জবটা করেছেন এই জবের টাস্কটা আসলে কি ছিল। হুম। তারপর থাকে যে এই যে আপনি কাজটা করলেন তাতে আপনার অ্যাচিভমেন্ট বা ইমপ্যাক্ট কি হলো, এবং সাথে হচ্ছে মেথড বা কনটেক্সট, আসলে এখানে আসলে মেথড কি ছিল, কাজের ধারাটা কি ছিল। অনেক ক্ষেত্রে এই 3টাও থাকতে পারে, আবার অনেক ক্ষেত্রে 4টাও থাকতে পারে, অনেক ক্ষেত্রে প্রথম 3টাও থাকতে পারে, মিক্স এন্ড ম্যাচ হতে পারে। বাট অ্যাকশন ভার্ব দিয়ে শুরু হবে এবং তার পরবর্তীতে আপনি মিক্স এন্ড ম্যাচ করবেন আপনার আপনি ইমপ্যাক্টটা কেমন সেটা বোঝানোর জন্য। যদি আমি এটা ভাঙি, দেখেন লেডটা হচ্ছে এখানে অ্যাকশন ভার্ব, মানে লিড মানে হচ্ছে আমি লিড করেছিলাম, টু লিড। কি করেছিলাম, স্কিল বা টাস্ক কি ছিল, 3টা ডিজিটাল অটোমেশন প্রজেক্ট, ডেভেলপমেন্ট অফ 3 ডিজিটাল অটোমেশন প্রজেক্টস। অ্যাচিভমেন্ট বা ইমপ্যাক্ট কি ছিল, ইমপ্রুভ অপারেশনাল এফিসিয়েন্সি, যে আমাদের অপারেশনাল যে এফিসিয়েন্সি এটাকে আমরা ইমপ্রুভ করতে যাচ্ছিলাম, এটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট বা ইমপ্যাক্ট। আর মেথড বা কনটেক্সটটা কি ছিল, এখানে তো কোনো মেথড নাই বাট কনটেক্সট আছে। কনটেক্সটটা কি, যে এটার মাধ্যমে আমরা 50,000 আমাদের যে ইউজার বেস ছিল তাদেরকে সার্ভ করেছিলাম। দ্যাট দ্য কনটেক্সট, মানে এখানে আমি বোঝানোর চেষ্টা করছি যে আপনি ইমপ্যাক্টটাও বুঝাইতে পারলেন যে কত জনকে নিয়ে আসলে আপনি এখানে কাজটা করেছেন। বুঝতে পেরেছি কি এটা? এই পার্টটুকু বুঝতে পারছি কিনা? জি ভাইয়া, বুঝেছি। আচ্ছা, সো এই পার্টটা কেন আমি আপনার ফিডব্যাক নিলাম, কারণ এই জায়গাটা হচ্ছে আপনাদের রিজিউমির হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, কারণ এই জায়গাটাতে আমরা সবচেয়ে বড় ভুল করব, এবং এখানটাতে গিয়ে সবচেয়ে বড় সমস্যা যেটা হয় আহ, সেটা হচ্ছে যে আমরা নিজেরাও বুঝি না যে আসলে এখানটাতে কিভাবে আমরা গুছাবো। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, সো এখন আমরা এখানটাতে একটু দেখি যে এই জায়গাটাতে সবচেয়ে বড় সমস্যা যে হয় যে আমরা তো আসলে দিনে অনেক কাজ করি, বাট আপনাকে যদি আজকে লিস্ট করতে দেওয়া হয় যে সারাদিনে আপনি কি কাজ করলেন, দেখা যাবে আপনি 20টা কাজ করছেন বাট আপনি 5টাও লিখতে পারবেন না। কারণ অনেক কাজকে আমরা মনে করি লিখার মতো না, আবার অনেক কাজকে আমরা কোয়ান্টিফাই করতে পারি না। তো এই জিনিসটাকে কিন্তু নিয়ে কাজ করা বা এই জিনিসটাকে ডিসকভার করা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। হ্যাঁ, So এইভাবে করে করে আপনাকে লিখতে হবে। এই জায়গাটা লেখাটা আমি মনে করি যে আমার জন্য অনেক সময় আমি যখন দেখি আমার জন্য ডিফিকাল্ট। এমন হতে পারে আপনি অনেক কাজ করে ফেলছেন, এর মধ্যে আপনি কোনটা দিবেন। আবার এমন মনে হতে পারে আসলে আমি তো তেমন কোনো সিগনিফিকেন্ট কিছু করি নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে আপনি যদি আসলেই সিগনিফিকেন্ট কিছু না করে থাকেন তাহলে তো আসলে আপনার জব এট স্টেক, মানে আপনি যে কোনো সময় আপনি জব থেকে স্যাকড হয়ে যেতে পারেন। তো এটা কিন্তু একটা হচ্ছে আপনার সেলফ ডিসকভারি, যে আমি কি আমার কোম্পানির জন্য ইম্পর্টেন্ট কোন ইম্প্যাক্ট রাখতেছি কিনা, এবং এই ডকুমেন্টসটা আপনার জানা জরুরি। কেন জানা জরুরি? কারণ এই ডকুমেন্টসটা যেমন আপনার পরবর্তী জবের জন্য ইম্পর্টেন্ট, একজন পটেনশিয়াল এমপ্লয়ারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক তেমনি আপনি যখন আপনার বছর শেষে আপনার জবের স্যালারি নিয়ে নেগোসিয়েশন করবেন, যেই ভুলটা আমি সবসময় করছি ভাইয়া, যে এই টেকনিকে আমি যাইনি লাস্ট, আমি কনফেস করবো যে লাস্ট এই টেকনিকে আমি গেছি লাস্ট ধরেন 2-3 বছর আগে। এর আগ পর্যন্ত জাস্ট কমন, মানে বছর শেষে যখন আমাকে একটা স্যালারি ধরায় দেওয়া হইতো দেখা যেত আমার মুখের বলার মতো ভাষা কম থাকতো।
কারণ তখন তো আমি হাতড়াইতাম আসলে আমি কি করছি। এবং দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের দেশের কোম্পানির যে কালচার, এইখানে সারা বছর প্রচুর কাজ করায় নিবে, বাট যখন আপনার বেতনটা বাড়াইতে হবে, দেখবেন তারা হচ্ছে বিভিন্ন রকমের অজুহাত দেখাবে। তারা বোঝানোর চেষ্টা করবে তুমি অর্থিত না, তোমাকে যা দেওয়া হয়েছে এটা তোমার মানে প্রয়োজন যা তার চেয়ে বেশি দেওয়া হয়েছে। সো এই টেকনিকটা কিন্তু আমাদের দেশীয় কোম্পানিগুলা করে। ঠিক আছে? সো এই জন্য যেটা হচ্ছে যে আপনাকে যে কাজটা করতে হবে, এই জায়গাটা হচ্ছে আপনাকে, বুঝছেন ভাই? এই জায়গাটা আপনাকে লিখে রাখতে হবে। কেন লিখে রাখতে হবে? কারণ এই জিনিসটা আপনি বছর শেষে যখন আপনার ইনক্রিমেন্টের ব্যাপার আসবে বা আপনার কি বলবো? যে আপনার আ কি আপনার আপগ্রেডেশন এর ব্যাপার আসবে, আপনার প্রমোশনের ব্যাপার আসবে। এই লাইনগুলো আপনাকে তখন সেভ করবে। আপনি বলতে পারবেন, "আমি তো এই কাজটা করছি। এটার ইমপ্যাক্ট ছিল এত পার্সেন্ট। সো এটার জন্য কি আমি 10% এর জায়গায় আমি কি 15% সেলারি ইনক্রিজ আশা করি না। বা অন্যরা এটা করছে, এর বদলে আমি এটা করছি। তার বদলে কি আমি এখানে বেটার প্রমোশন আশা করি না।" সো এই যখন আপনি নাম্বার দিয়ে কথা বলবেন, পিপল ফিয়ার্স নাম্বার। আপনি যখন নাম্বারে কথা বলবেন, তখন কেউ আপনাকে ডমিনেট করতে পারবে না। ইউ ক্যান ডমিনেট। এবং এই জিনিসটাকে আমি মনে করি আপনি রেজিউমের সবচেয়ে ইম্পোর্টেন্ট হচ্ছে এই জায়গাটাকে প্রতি ২ থেকে ৩ মাস পরই হচ্ছে আপডেট করা। কারণ আজকে আপনি কি করলেন তা আপনি কালকে ভুলে যাবেন, এবং মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ভুলে যাওয়া। হ্যাঁ? ২ পক্ষ থেকেই। এবং আপনার এমপ্লয়ার তো সবার আগে ভুলে যেতে চাবে। কারণ সে জানে সে মনে রাখলেই তার কৃতজ্ঞতা বাড়বে, এবং কৃতজ্ঞতাবশত আপনাকে বেতন বাড়াইতে হবে, আপনাকে সুবিধা বাড়াইতে হবে। সে এটা চাবে না। এট লিস্ট বাংলাদেশে এই কাজটা করে। তো এই জায়গাটা আপনার নিজের জন্য আপনি নোট রাখবেন। হ্যাঁ? মানে আপনার কন্ট্রিবিউশনটাকে আপনার নোট রাখা হচ্ছে আপনার একটা চরম দায়িত্ব, যে এই ভুলটা আমিও বাংলাদেশে থাকতে করছি। এবং এই জিনিসটা আমার একটা জীবনের বড় শিক্ষা, যে এটার মাধ্যমে আমি হয়তোবা কয়েক বছর পিছায় গেছি। নাহলে আমি যদি এই টেকনিকে যদি আমি নেগোশিয়েট করতে পারতাম, হয়তোবা আমি কিছু জায়গায় আমার একটা আপার হ্যান্ড থাকতো। এখন আসি হচ্ছে অ্যাকশন ভার্ব গুলি। এখানে আমি জাস্ট কয়েকটা বলছি। এখানে ধরেন অনেকগুলো অ্যাকশন ভার্ব আছে। এরকম প্রায় হান্ড্রেডস এর উপরে অ্যাকশন ভার্ব আছে, যেটা নিয়ে আপনাদের একটা সাপ্লিমেন্ট দিব। যারা আজকের এখানে জয়েন করতেছেন তাদেরকে আমি শুধুমাত্র ইয়া দিব। আমি যখন লাস্টে যখন আপনাদের ওই নানি রোল কলের মতো একটা জিনিস দিব, তখন আমি জেনে নিব যে কারা, কারা ছিলেন। সো যেটা হচ্ছে এই অ্যাকশন ভার্বটা হচ্ছে ইম্পোর্টেন্ট। হ্যাঁ? যেমন মনে করেন আপনি যদি কোথাও লিডারশিপ ম্যানেজমেন্ট দেখাতে চান, আপনি ডাইরেক্টেড বলতে পারেন, আপনি ডাইরেক্ট করছেন। অ্যাচিভমেন্ট হইতে গেলে আপনি ডেলিভার করছেন। আপনি সারপ্রাইজ করছেন, আপনি সিকিউর করছেন। ইনোভেট করতে বলে আপনি ইনিশিয়েট করছেন, ইনোভেট করছেন, ডিজাইন করছেন। কমিউনিকেশন এবং কোলাবোরেশন এ বলতে পারেন নেগোশিয়েট করছেন, আপনি অ্যাডভোকেট করছেন, কনসাল্ট করছেন, করেসপন্ডেন্ট করছেন। এনালাইসিস এর ক্ষেত্রে আপনি অ্যাসেস করছেন কোনো কিছু, রিসার্চ করছেন কোনো কিছু, ফর্মুলেটেড করছেন কোনো কিছু। মানে কি আপনার কথাটাই শুরু হচ্ছে আমি কি করছি? আমার এখানটাতে যে আমার ইমপ্যাক্টটা কি? আমি কি করেছি এই জায়গাটাতে? সো এরকম ধরনের অ্যাকশন ভার্ব আছে, এরকম হাই ফ্রিকোয়েন্সি অ্যাকশন ভার্ব আছে প্রায় ২-২৫০। বাট আমি আপনাকে বেছে ধরেন যে যেগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট বা কনটেক্সট এ ধরেন এরকম ৭০ থেকে ৮০ টা দিব, এবং সাথে উদাহরণ দেওয়া থাকবে যে কিভাবে আপনি ব্যবহার করবেন। তাহলে দেখা যাবে আপনি আপনার সিচুয়েশন এর সঙ্গে মিলে আপনি অ্যাকশন ভার্ব দিয়ে আপনি হচ্ছে আপনার বুলেট পয়েন্ট গুলো আপনি লিখতে পারবেন। সো দেখেন যে একটা উইক সেন্টেন্স দেখি আর একটা স্ট্রঙ্গার ভার্সন দেখি। জাস্ট অ্যাকশন ভার্ব ইউজ করার ফলে কি হইতেছে? যেমন একটা উইক সেন্টেন্স। এই সেন্টেন্সে ভুল কিছু নাই। হ্যান্ডেল কাস্টমার কমপ্লেইন অ্যান্ড প্রোভাইডেড রেজোলিউশন। যেটা একজন ধরেন কাস্টমার কেয়ার ম্যানেজার, একজন সেলস এক্সিকিউটিভ বা একজন ধরেন যে একজন জুনিয়র ম্যানেজারের কাজ, যে আমি কাস্টমারের সঙ্গে কমপ্লেইন নিছি এবং তাদের রেজোলিউশন দিছি। দেয়ার ইজ নাথিং রং উইথ দিস সেন্টেন্স। সেন্টেন্স ইজ গুড, সেন্টেন্স ইজ কারেক্ট, বাট দেখেন সেন্টেন্সটা কিন্তু উইক। হ্যাঁ? কারণ বলবে যে, "ভাই এটা তো তোমার জব ডেসক্রিপশন। দ্যাটস হোয়াই ইউ আর পেইড। তুমি একজন কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ বা তুমি একজন জুনিয়র এক্সিকিউটিভ। ইউ আর পেইড ফর দিস।" ঠিক আছে? এখানটাতে আসলে আপনার আপনি যে এখানটা থেকে ইমপ্যাক্ট ফেলছেন তার এখানে উদাহরণটা কি? এইটা হইতে পারে আপনি যখন স্ট্রঙ্গার ভার্সন এ আসলেন, কি বলছেন দেখেন, "রিজলভ 95% অফ কাস্টমার কমপ্লেইন।" যে হ্যাঁ, আমাদের সব কমপ্লেইন আমাদের রিজলভ করা সম্ভব না। বাট আমি 95% কাস্টমারের কমপ্লেইন রিজলভ করছি উইথিন 24 আওয়ার্স। মানে আপনি বুঝাই দিলেন যে আমি কতটা কুইক আমি করতে পারি, এবং স্যাটিসফ্যাকশন স্কোর। মানে আপনি তারপরে আবার হচ্ছে যে আপনি যে করছেন এটা তো আপনার দিক থেকে, বাট অন্যরা কি উপকৃত হইছে কিনা? অনেক সময় দেখেন না, আমরা কারো সঙ্গে কথা বলার পরে বলে যে, "স্যার আমার সঙ্গে কথা বলে যদি আপনার ভালো লাগে তাহলে একটা সার্ভে যাবে, সার্ভেতে ইয়েস চাপ দিয়েন।" এরকম। যে আমার স্যাটিসফ্যাকশন স্কোর ছিল 30%, এটা আপনার মতো করে হবে। আপনি যেভাবে মেজার করেন ওইভাবে হবে।
ঠিক আছে? সো থ্রু এ স্ট্রিমলাইনড এসকেলেশন প্রসেস, মানে আপনাদের প্রসেস কি আছে, ধরেন আপনার কাছে একটা প্রোডাক্টের একটা কমপ্লেইন আসলো, আপনি এই কমপ্লেইনটা হয়তো বা আপনি আপনার ম্যানেজমেন্টকে জানানো দরকার, আপনি জানাইছেন, বা আপনার ধরেন যে যারা এটার প্রোডাকশনে কাজ করে তাদেরকে আপনি জানাইছেন, ঠিক আছে? So, এইভাবে যেটা হচ্ছে, আপনি যখন একটা কিছু লিখবেন, দেখেন এইখানটাতে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি কি করেছেন, এখানটাতে আপনার গুণটা কি বা ইম্প্যাক্টটা কোম্পানিতে কি। বি স্পেসিফিক হইতে হবে, কোয়ান্টিফাই করতে হবে অ্যাচিভমেন্ট গুলাকে, এবং রেজাল্টের উপরে হচ্ছে করতে হবে নট রেসপন্সিবিলিটিস। আপনার উপরের কথাটা শুধুমাত্র রেসপন্সিবিলিটিসে আসে, আর নিচের কথাটা কিন্তু রেজাল্টে আসে, এবং অ্যাকশন ভার্ব বা পাওয়ার ভার্ব এটাকে বলে, মানে যে যেভাবে নাম দেয় আর কি। সো মেজারেবল অ্যাচিভমেন্টটাকে আপনাকে শোকেস করতে হবে, যেটা আপনাকে শোকেস করবে যে আপনি আসলে কি। তারপরে এখন আসি সবচেয়ে বড় একটা, যে আমি ফ্রেশার ভাই, আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই, তাহলে আমি কিভাবে আমার ফ্রেশার যে স্কিলটা আছে এটাকে আমি করব। দেখেন আমি গত দিনের যখন আমরা ক্লাসটা করি তখন আমি বলেছিলাম যে আপনি ফ্রেশার, বাট 4 বছরে আপনি যা করছেন এটি আপনার জব। কারণ 4 বছর ভাই আপনি সকাল বিকাল পরীক্ষা দিতে গেছেন, আপনি ক্লাসে উপস্থিত হয়েছেন, এইটা জবের চেয়ে কম কিছু না। হ্যাঁ, সো আপনি কি কি করছেন, কিভাবে আপনি দেখাবেন, দেখেন যে আপনি আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট গুলাকে হাইলাইট করবেন। যদি আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকে, নরমালি কি হয় যে আপনার কোর্স ওয়ার্ক, প্রজেক্ট বা একাডেমিক অনার্স গুলাকে হচ্ছে আপনার এখানে দেখাইতে হবে যে আপনি খুব ভালো একটা সিজিপিএ পাইছেন, যে অ্যাচিভ 3.9 জিপিএ, ডেমনস্ট্রেটিং স্ট্রং অ্যানালাইটিক এন্ড প্রবলেম সলভিং স্কিল। আপনি প্রচন্ড ভালো একটা জিপিএ পাইছেন, আপনি জিপিএটাকে এখানে হাইলাইট করতে পারেন। তারপরে কোনোভাবে আপনি আপনার ইন্টার্নশিপ এবং ভলান্টিয়ারটাকে বলতে পারেন। এটা কিভাবে আসবে, যে এটা 2 জায়গায় চলে আসতে পারে। এটা চলে আসতে পারে আপনার প্রফেশনাল এক্সপেরিয়েন্স, মানে আপনার এখানে ইন্টার্নশিপ বা ভলান্টিয়ারিং এর আলাদা একটা সেকশনে আপনি যেতে পারেন, বা আপনার ওই কোর্স ওয়ার্কের সঙ্গে, ধরেন আপনার এই কোর্স ওয়ার্ক একটা ছিল, কোর্স ওয়ার্কের সঙ্গে আপনার একটা থিসিস ছিল। হ্যাঁ, এবং থিসিসে বা এটা একটা টিম ওয়ার্ক ছিল থিসিসটা, এবং থিসিসের টিম ওয়ার্কটা আপনি লিড করছেন, দিস ইজ এ এক্সাম্পল অফ ইউর লিডারশিপ। হ্যাঁ, বা থিসিসের এই জিনিসটাতে একটা দরকার ছিল, যে এমন হলো যে আপনি থিসিসটা করার জন্য হয়তো বাংলাদেশের 2টা প্রতিষ্ঠানে যাওয়ার দরকার ছিল, যে 2টা প্রতিষ্ঠানে না যাইতে পারলে হয়তো আপনার থিসিসটা হইতোই না। আপনি 2টা প্রতিষ্ঠানের কোন একটা ম্যানেজারের সঙ্গে কথা বলে এই প্রতিষ্ঠানটাতে আপনি ভিজিট করার একটা ব্যবস্থা করতে পারছেন। দিস এন অ্যাচিভমেন্ট, যে আমি কমিউনিকেট করে এই প্রতিষ্ঠান থেকে ভিজিট করছি, এবং ভিজিট করার মাধ্যমে আমি তথ্যগুলা নিয়ে আসছি। সো এটাও কিন্তু একটা অ্যাচিভমেন্ট। এই জিনিসটাকে আমরা ভুলে যাই, বাট অনেক সময় দেখা যায় যে ওই কাজটা না করলে আপনার থিসিসটাই হইতো না, বা দেখা গেছে ওই প্রতিষ্ঠানে গিয়ে আপনি যখন কথাবার্তা বলছেন, এরপরে হয়তোবা দেখা গেছে ওই প্রতিষ্ঠান থেকে আপনাদের এখানে 2 জনকে এমপ্লয় করছে, কারণ তারা মনে করছে যে না ঠিক আছে, এই ইউনিভার্সিটির ছেলে বা মেয়েগুলা তো হচ্ছে স্মার্ট। তো এই জিনিসটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। এই ব্যাপারগুলাও কিন্তু হচ্ছে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে, ফ্রেশার হিসেবে কিন্তু আপনি উল্লেখ করবেন। তারপর আসে হচ্ছে ট্রান্সফারেবল স্কিল যা আছে, হ্যাঁ, যে আপনার টিম ওয়ার্ক, কমিউনিকেশন, প্রবলেম সলভিং, হ্যাঁ, যেগুলো আপনি একাডেমিক বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি পাইছেন, এই জিনিসগুলোকে হচ্ছে আপনি এখানটাতে উল্লেখ করবেন। যেমন কোলাবোরেটেড উইথ টিম অফ 5 পিয়ার্স, পিয়ার্স মানে হচ্ছে যারা আপনার সাথে কাজ করে, ডিজাইন এ বিজনেস প্ল্যান, ধরেন আপনি একটা বিজনেস প্ল্যান তৈরি করছেন, সিকিউর থার্ড প্লেস ইন এ ন্যাশনাল কম্পিটিশন, যে আপনি একটা কম্পিটিশন করছেন এবং তার ফলে আপনার একটা থার্ড প্লেস আপনি পাইছেন, বা আপনি চ্যাম্পিয়ন হয়েছেন। সো এটাও কিন্তু হচ্ছে আপনার একটা ব্যাপার, যে আপনি কি করছেন, আপনি কোলাবোরেট করছেন এবং একটা বিজনেস প্ল্যান মেক করতে হেল্প করছেন, যেটা একটা কম্পিটিশন দিচ্ছে। তারপর হচ্ছে সফট স্কিল গুলো আপনি দেখাবেন, যে আপনি আপনার লিডারশিপ, ইনিশিয়েটিভ, অ্যাডাপ্টেবিলিটি, যে আপনি একটা ক্লাব চালান, ওই ক্লাবে আপনি কিছু আহ, নতুন ক্লাব মেম্বারদেরকে আপনি মেন্টর করছেন। হ্যাঁ, এবং আপনি পার্টিসিপেশন রেট 25% বাড়াইছেন। আগে দেখা যেত যে আপনার ক্লাবে 20 জন সদস্য হইতো না, আপনি আসার পর, আপনি কাজ করার পরে, বা আপনি মোটিভেশন দেওয়ার পর দেখা যাচ্ছে আপনার ক্লাবে এখন প্রতি উইকে মিনিমাম ধরেন যে আপনার 20 জন করে হচ্ছে আপনার সদস্য আসতেছে। সো এটাও কিন্তু হচ্ছে আপনার একটা আহ, ব্যাপার, যেখানটাতে আপনি এই জিনিসগুলো আপনি এখানে শোকেস করতে পারেন। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট গুলো হচ্ছে এখন আপনি কিভাবে দেখাবেন, যে আপনার কি অ্যাচিভমেন্ট গুলো কি কি দেখাবেন, যেখানটাতে আপনি কি কি দিতে পারেন, যে একাডেমিক অ্যাচিভমেন্ট আপনি দিতে পারেন,
আপনি কোনো একটা স্কলারশিপ পাইছেন, অ্যাওয়ার্ড পাইছেন, হাই জিপিএ পাইছেন। সো এখানে কিন্তু আপনার আপনি রিপিট করবেন না। আপনি কোথাও যদি জিপিএটাকে আপনার এডুকেশনের আন্ডারে নিয়ে যান, এখানে এসে নতুন করে এডুকেশনের আন্ডারে নেওয়ার দরকার নেই। এখানে আপনি বলতে পারেন যে আপনি এর জন্য একটা ডিন অ্যাওয়ার্ড পাইছেন। কেন? আপনি আপনি হয়তো আপনার ক্লাসের ফার্স্ট ৩ জনের মধ্যে ছিলেন, বা আপনি একটা ডিস্টিংশন পাইছেন, অল এ পাইছেন, এটা একটা ডিস্টিংশন। তারপর হচ্ছে প্রজেক্ট রিলেটেড অ্যাকমপ্লিশমেন্ট, যে আপনি একটা কম্পিটিশন করছেন। মানে এইখানে যেটা হচ্ছে অ্যাচিভমেন্টের ক্ষেত্রে আমরা হচ্ছে অ্যাচিভমেন্টটাকে হাইলাইট করব। সো কিন্তু রিপিট করব না, এমন যাতে না হয়ে যায় যে আপনি এখানেও রিপিট করতেছেন, ওইখানেও রিপিট করতেছেন। কোনো কিছু রিপিট করলে এমপ্লয়ার মনে করবে ওর মনে হয় অ্যাচিভমেন্ট আছেই একটা, তাই একটারই সে বারবার বলে। হ্যাঁ, আপনি অ্যাচিভমেন্টকে ভাঙতে পারেন। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমার সিজিপিএ ছিল 3.8, ওকে ফাইন, ইটস এ গুড থিং। এর ফলে আমি একটা ডিন অ্যাওয়ার্ড পাইছি। আপনি অ্যাচিভমেন্ট আনতে পারেন যে অ্যাওয়ার্ডের ডিন অ্যাওয়ার্ড, মানে আই রিসিভড এন ডিন অ্যাওয়ার্ড ইন দিস ইয়ার বা ইন দিস সেমিস্টার। সো আপনি কিন্তু আপনার অ্যাচিভমেন্টটাকে ভেঙে ফেললেন, কিন্তু বোঝার উপায় নাই যে আপনি কিন্তু ডিন অ্যাওয়ার্ডটা পাইছেন হচ্ছে আপনার জিপিএর জন্য। এভাবে আপনি ভাঙতে পারেন যদি আপনার অ্যাচিভমেন্টের পরিমাণ কম থাকে। আবার আপনার যদি প্রচুর অ্যাচিভমেন্ট থাকে, আপনি বলতে পারতেন যে আমি 3.8 পাইছি, এই জন্য আমি ডিন অ্যাওয়ার্ড পাইছি। তো এভাবে করে হচ্ছে আপনার যাদের হচ্ছে এক্সপিরিয়েন্সও কম আছে বা যাদের অন্যান্য অ্যাচিভমেন্টও কম আছে, এভাবে কিন্তু আপনার অ্যাচিভমেন্ট গুলো পেতে পারেন। তো এইগুলা নিয়ে আমি মনে করি সবার আগে আপনি যখন কাজ করবেন, সবার আগে আপনি হচ্ছে খাতা কলম নিয়ে বলবেন। আমি স্টিল নাও আমার পাশে প্রচুর পরিমাণে পেন এন্ড পেপার থাকে। আমি ভাই এখন বর্তমানে মুভ করছি হচ্ছে কম্পিউটার সায়েন্সের দিকে, বাট আমি কিন্তু এখনো ওল্ড স্কুল। কারণ কম্পিউটারে বসলে দেখবেন ওইভাবে মাথাটা খুলবে না, বাট যখন আপনি হাতে একটা কলম নিবেন, কাগজ নিবেন, দেখবেন যে আপনার মাথাটা কিন্তু খুলতেছে। তো এই জায়গাটায় ভালো হচ্ছে অ্যাচিভমেন্ট বা এগুলো লেখার সময় আপনি ওয়ার্কটা করবেন হচ্ছে কোনো একটা রাফ শিটে করতে হবে। রাফ শিটে আপনি নোটগুলো লিখতে থাকবেন। এখন কিভাবে আপনি শোকেস করবেন? ওই যে আমরা মনে আছে ফার্স্ট বার দেখলাম যে আমরা একটা ইমপ্যাক্ট উল্লেখ করছিলাম, একটা অ্যাকশন ভার্ব উল্লেখ করছিলাম। সেম মেথড ওইভাবেই আমরা করব। য ডেডিকেটেড, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে আপনি চাইলে এটাকে কি অ্যাচিভমেন্ট নিতে পারেন বা এটার লিখতে পারেন যে কি অ্যাচিভমেন্ট। আপনার অনেক অ্যাচিভমেন্ট আছে, বাট কি অ্যাচিভমেন্টস, এটা কিন্তু একটা টেকনিক্যাল টার্ম। আপনার হয়তোবা হইতে পারে যে ভাই আপনার অ্যাচিভমেন্ট আছে 4টা, কিন্তু আমার তো এমপ্লয়ারকে বোঝানোর দরকার নাই যে আমার অ্যাচিভমেন্ট ভাই 4টা। আমি যখন কি অ্যাচিভমেন্টস বলবো, তার মানে কি এইটার বাইরেও কিছু অ্যাচিভমেন্ট আছে যেটা আমি রিজিউমেতে উল্লেখ করি নাই। দেখেন, একটা ওয়ার্ড কিন্তু পুরো মিনিং চেঞ্জ করে দিচ্ছে। ইটস এ ভেরি টেকনিক্যাল থিং, যে কেন ওয়ার্ডটা ইউজ হলো এই জিনিসটা জানা জরুরি। যে আপনি কি কথাটা বলার সঙ্গে সঙ্গেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ, আমি শুধুমাত্র এখানে প্রধান প্রধান কিছু অ্যাচিভমেন্ট দিছি, আমার আরো অ্যাচিভমেন্ট আছে যেটা আমার ঝুলিতে আছে, যেটা আমি এখনো তোমাকে বলিনি। সো ইটস এ ভেরি টেকনিক্যাল টার্ম। এই টার্মগুলা কিন্তু দেখা যাবে যে এই কথার ছোট ছোট টার্মের জন্যই দেখবেন যে আপনার সিভিটা অন্যদের থেকে আলাদা হয়ে যেতে পারে। ঠিক আছে? এবং সব জায়গায় হচ্ছে কোয়ান্টিফাই করতে হবে। যেমন এই যে ডিন অ্যাওয়ার্ড পাইছে ফর 3 কনজিকিউটিভ সেমেস্টার। ফার্স্ট প্লেসে আসছে মার্কেটিং স্ট্র্যাটেজি কম্পিটিশন আউট অফ 50 পার্টিসিপেন্ট। এইভাবে করে আপনি আপনার অ্যাচিভমেন্ট সেকশনটা যাবেন। অ্যাচিভমেন্ট সেকশনটা আপনার এডুকেশন বলেন, এক্সপেরিয়েন্স বলেন, সবার জন্য সেম। যে যার মতো করে যেটাকে অ্যাচিভমেন্ট ধরা হয়, যেটার জন্য ইউ আর প্রাউড অফ, এই জিনিসগুলো আপনি এখানে লিখবেন। তারপর আমি আসি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন ল্যাঙ্গুয়েজটা কেন ইম্পর্টেন্ট? ল্যাঙ্গুয়েজটা এই জন্য ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য বা পৃথিবীর যে কোনো জায়গায় আপনার কমিউনিকেশন ছাড়া তো কোনো উপায় নেই। ঠিক না? সো যেমন আপনি যদি এখন জার্মানিতে যান এবং আপনি যদি বলেন যে ভাই আমি ব্রিটিশ অ্যাকসেন্টে আমি ইংলিশ বলতে পারি, নো ভ্যালু। হ্যাঁ, ভ্যালু আছে যদি আপনি ইংলিশে এখানে কারোর সঙ্গে কনভারসেশন করেন, বাট জার্মানিতে সবচেয়ে ভ্যালু পাবে আপনি কত ভালো জার্মান জানেন। আবার আপনি অনেক ভালো ধরেন যে আপনি আচ্ছা জার্মান জানেন, কিন্তু আপনি আসলেন ইউএসএ তে, ওইটাও কিন্তু এখানে এসে ভ্যালু পাবেন ওইভাবে। কারণ আপনি ইউএসএ তে কয়জন লোকের সঙ্গে জার্মান ভাষায় কথা বলতে পারবেন, ঠিক না? So, এই জায়গাটাতে যেহেতু আমাদের দেশে আমাদের বাইলিঙ্গুয়াল, বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাংলা এবং ইংলিশ হচ্ছে আমাদের সেকেন্ড। সো ইংলিশে কতটা প্রফিসিয়েন্ট এইটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এটা জবে লাগুক বা না লাগুক। হ্যাঁ, লাগে। কারণ আপনি যখন কোনো ডকুমেন্টেশন করবেন, আপনি যখন কোনো মেইল লিখবেন, আমরা কিন্তু ইংলিশ লিখি, হয়তো আমরা বাংলায় কথা বলি, বাট আমাদের ডকুমেন্টেশন প্রসেসের 90% কিন্তু হয় ইংলিশে। সো সেক্ষেত্রে ইংলিশটা কিন্তু জরুরি। সেক্ষেত্রে আপনি কোন ল্যাঙ্গুয়েজ গুলা জানেন? অনেকে দেখা যায় হিন্দি, আরবি, উর্দু। এখন আমার কথা হচ্ছে ভাই আপনি বলেন তো যে আপনার জন্য হিন্দিটা কি ইম্পর্টেন্ট? যদি এমন হয় যে আপনি ইন্ডিয়ান কোনো কোম্পানিতে জব করবেন, তখন হিন্দিটা ইম্পর্টেন্ট। বাট আমার কাছে মনে হয় হিন্দি, উর্দু
দরকার নাই। যদি না ওইটা আপনার মানে কি বলা যায় যে ওরকম না হয়। যদি এমন হয় যে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ জানেন, এটাকে আপনি প্রমোট করতে চান, বলতে পারেন যে হ্যাঁ, হিন্দি এটা এরকম প্রফিশিয়েন্ট, উর্দু এরকম প্রফিশিয়েন্ট, অ্যারাবিক এরকম প্রফিশিয়েন্ট। যারা ধরেন অ্যারাবিক লাইন থেকে আসে তারা সাধারণত ৩ টা ল্যাঙ্গুয়েজ জানে। বাংলা জানে, আরবি জানে এবং তারা যদি ইংলিশ জানে, ইংলিশও জানে। সো তারা এভাবে উল্লেখ করবে। আর সেক্ষেত্রে আপনি যে ল্যাঙ্গুয়েজটা জানেন, এটা যে ফরম্যাটেড ওয়েতে জানেন, এটা উল্লেখ করার জন্য আমরা এখন ডুওলিঙ্গো টেস্ট আছে, আইএলটিএস টেস্ট আছে, টোফেল আছে। এগুলা স্কোরটা উল্লেখ করা। স্কোরটা এমন হতে পারে ৫ বছরের পুরাতন, সমস্যা নাই। কিন্তু স্কোরটা উল্লেখ করলে যেটা হবে আপনার এমপ্লয়ার বুঝতে পারবে যে না, ওর ডেডিকেশন আছে। ও এটাকে মানে আপনার আ স্কিলে আনছে। এখন তো অনেকেই আবার অনেকে না আইএলটিএস স্কোর দিতে চায় না। অনেকে মনে করে যে আইএলটিএস স্কোর দিব, এমপ্লয়ার যদি মনে করে যে না আমার মনে হয় বাইরে যাওয়ার ফন্দি আছে। তো এই ক্ষেত্রে আপনি সিওর করবেন যে না আসলে বাইরে যাওয়ার জন্য আমি আসলে আমার ইংলিশ স্কিলটা নিয়ে আমি কাজ করছিলাম। প্লাস 6 মান্থ ধরেন আমার বাইরে যাওয়ার প্রস্তুতি আছে। বাট দরকার নাই। আপনি টেকনিক্যালি বললেন যে আসলে আমি এটা না, বাট আমি ৬ মাস ধরে আমি ইংলিশ স্কিলটা নিয়ে কাজ করছিলাম। আমার চিন্তা হলো যে আসলে আমার ইংলিশ স্কিলটা কেমন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড এ কিনা এটা জানার জন্য আমি এক্সামটা দিচ্ছি। আসলে বাইরের কোনো প্রস্তুতি না। এটা হচ্ছে জাস্ট একটা নিজের ইংলিশ স্কিলের উপর একটা পরীক্ষা দেওয়া। সো এভাবে কিন্তু দেখা যাবে আপনি কিছু টকিং শুরু করতে পারেন। আপনার এমপ্লয়ার আপনার সম্বন্ধে আগ্রহী হইতে পারে। ঠিক আছে? দ্যাটস আ পার্ট অফ ইওর টকিং। সো ল্যাঙ্গুয়েজকে আপনি স্কিলের আন্ডারে আনতে পারেন বা ল্যাঙ্গুয়েজকে আপনি আলাদা করে আপনার যদি জায়গা থাকে আপনি ল্যাঙ্গুয়েজের আন্ডারে নিয়ে চলে যেতে পারেন। ধরুন আপনার আইএলটিএস আছে। সেক্ষেত্রে আপনি ল্যাঙ্গুয়েজটাকে নিয়ে গেলেন যে আপনি একটা এক্সাম দিচ্ছেন, আপনার ডুওলিঙ্গো দেওয়া আছে। বাট আপনি মনে করেন যে না আমি ওকে ফাইন, আমি কমিউনিকেশনে ভালো বা এটা, তো সেক্ষেত্রে আপনি এটাকে নরমাল স্কিলের আন্ডারে নিয়ে চলে যেতে পারেন। এখন আসে হচ্ছে অনার্স। যারা হচ্ছে আপনার এডুকেশনাল সিভি লিখবেন। আপনাদের এখানে অনেকে আছেন যারা এডুকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন বা হায়ার এডুকেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন। বা যাদের কাছে যেটা হচ্ছে যে এডুকেশনটাও হচ্ছে অনেক ইম্পোর্টেন্ট এই জায়গাটা, হ্যাঁ? এই জায়গাটাতে হচ্ছে আপনি কি উল্লেখ করতে হয়? উল্লেখ করতে হয় হচ্ছে আপনার যে স্কলারশিপ, একাডেমিক অ্যাওয়ার্ড বা রিকগনিশন। এখানেও একটা কথা যে একবার যদি আপনি কোনো কিছু আগে উল্লেখ করে ফেলেন, এখানটাতে রিপিট করার দরকার নাই। এখানটাতে আপনি ওই জিনিসগুলো উল্লেখ করেন যেটার জন্য আপনি প্রাউড অফ বা যেটা আরো বেশি ইম্পোর্টেন্ট বা যেটা রিপিট হয় নাই। সো এটাকে আপনি এডুকেশনের আন্ডারে নিয়ে যেতে পারেন বা অনার্স বা অ্যাওয়ার্ডের আন্ডারে নিয়ে যেতে পারেন। আমি আসলে মানে যদি আপনার রেজিউমেতে জায়গা থাকে অনার্স এন্ড অ্যাওয়ার্ডস এর আন্ডারে নিয়ে আসতে চাই। কারণ অনেক সময় আপনার এমপ্লয়ার এডুকেশনের সবকিছু নাও পড়তো। হ্যাঁ, কি ও বিএসসি ইঞ্জিনিয়ার, ওকে ফাইন গুড। এরপরে ২ লাইন সে নাও পড়তে পারবে না। অনার্স এন্ড অ্যাওয়ার্ড যখন থাকবে তখন সে বুঝার চেষ্টা করছে দেখি তো কি অ্যাওয়ার্ড পাইছে বা কি অনার্স ছিল। সো অনেক ক্ষেত্রে টেকনিক্যালি আপনি যে কাজটা করতে পারেন যে আপনি অনার্স এন্ড অ্যাওয়ার্ডস এর আন্ডারে নিয়ে আসতে পারেন আপনি ইম্পর্টেন্ট ব্যাপারগুলি, সে মেরিট বেসড, রিকগনাইজড যা আপনি করছেন এইগুলো। এখন আসে হচ্ছে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যারা একদম ফ্রেশার। কারণ ফ্রেশারদের তো আলাদা করে জবের এক্সপেরিয়েন্সটা থাকবে কম। তো সেক্ষেত্রে আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রমাণ করবে আপনি জবে কতটা ফিট। যেমন মনে করেন যে আপনি লিডারশিপ রোলে আপনি খুব ভালো। আপনার জবটা লিডারশিপ রোল রিকোয়ার করে। সো এটার জন্য ভালো। আবার আপনি মনে করেন যে একটা জায়গায় এইচআর এর কোন একটা পদের জন্য আপনি এপ্লাই করতেছেন। বাট ওইখানে আপনি দেখালেন আপনি অ্যারেঞ্জমেন্ট এ কত ভালো। আপনি আপনার একটা ক্লাবের অ্যারেঞ্জমেন্ট করছেন। আপনি একটা ক্লাব আপনি নিয়ন্ত্রণ করছেন। আপনি একটা পার্টিসিপেট করছেন। মানে আপনার মধ্যে হিউম্যান স্কিল আছে। তারপর আপনি বক্তৃতায় খুব ভালো, আপনি ডিবেটিং এ খুব ভালো। তার মানে কি ইউ ক্যান বি এ গুড সেলস পারসন, ইউ ক্যান বি এ গুড মার্কেটিং পারসন। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে ইন্টার রিলেটেড। এর জন্য কিন্তু এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস গুলোর উপরে গুরুত্ব দেওয়া হয় যাতে আপনি ধীরে লাইফ স্কিল গুলা শিখতে পারেন। হুম? সো এর জন্য কিন্তু আমরা বলি যে এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস এ যাবেন। আপনি দেখবেন যে আপনার অনেক ফ্রেন্ড আছে যাদের হয়তোবা সিজিপিএ হচ্ছে মিডিয়াম লেভেলে। যেমন আমি যদি আমার ক্ষেত্রেও বলি, আমার সিজিপিএও কিন্তু ভাই আমার অনার্স এর সিজিপিএ খুব খারাপ ছিল ওই সময় যদি আমি বলি। বা মিডিয়াম লেভেল আপনারা যদি 3.5 মিডিয়াম লেভেল ধরেন তার চেয়ে আমার খারাপ ছিল। বাট দেখা গেছে আমি উতরায় গেছি কিভাবে, আমার প্রচুর এক্সট্রা কারিকুলার এক্টিভিটিস ছিল যে আমি এই জায়গাগুলোকে মার্কেট এমন ভাবে করতে পারি। আমার সঙ্গে যখন কোন এমপ্লয়ার কথা বলছে আমি আমার কথার মাধ্যমে বুঝাই দিছি ওকে ফাইন হয়তোবা আমার সিজিপিএ কিছুটা খারাপ আছে। আর অন্যান্য দিকে আমি ভালো আছি। অথবা আই এম এ গুড ফিট। সো এটা হচ্ছে আপনার ব্যাপার বা আপনার সিজিপিএ খুব ভালো থাকলে ওইটাকে আপনি মার্কেট করবেন ওইভাবে। সো এক্সট্রা কারিকুলার যেমন আপনার হচ্ছে এখানটাতে আপনি লিডারশিপ এন্ড এক্সট্রা কারিকুলার যেমন আমি গতদিন একটা সিভি দেখতেছিলাম, আমার কাছে পাঠাইছেন একজন রিজিউমি দেখতেছিলাম। উনি ওইখানে একটা জায়গায় তার কি বলে তার কোয়ালিটিস হিসাবে লিডারশিপ উল্লেখ করছে। হ্যাঁ, ওকে গুড, ওকে ফাইন আপনার মধ্যে লিডারশিপ থাকতে পারে। বাট রিজিউমির কোথাও লিডারশিপ কোন দিকে তার লিডারশিপ এটা সে উল্লেখ করে নাই। তারপর আমি তাকে একটা মেইল করছি যে ভাই আপনি এরকম লিখছেন, বাট আপনি যে লিডারশিপ উল্লেখ করলেন আপনার লিডারশিপ কোথায় করছেন এটা উল্লেখ নেই।
ওকে ফাইন, আপনার থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আপনি লিডারশিপ এন্ড এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর নিচে ২ টা লাইন লিখে দেন। আপনি প্রেসিডেন্ট ছিলেন একটা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব। এটা একটা লিডারশিপ। এখানে আপনি ২০ জন মেম্বারকে চালাইছেন। অথবা হইতে পারে আপনি একটা জায়গায় ট্রেজারার ছিলেন। এইটা হইতে পারে আপনার একটা লিডারশিপ। এখানে আপনি বলতে পারেন যে আমি এখানটাতে এরকম ধরনের কিছু আ কয়েকটা কোম্পানির সাথে কথা বলে আমি কিছু স্পন্সর জোগাড় করে নিয়ে আসছি। ঠিক আছে? সো এই জিনিসগুলো হচ্ছে এখানটাতে উল্লেখ করবেন যাই আপনি করছেন না কেন। এই জিনিসটা কোন জিনিসটা যে আপনার এমপ্লয়ার ভালো লেগে যাবে এটা কিন্তু আপনি জানেন না। সো এখানটাতে সবচেয়ে ইম্পোর্টেন্ট বিষয়গুলো উল্লেখ করা মানে হচ্ছে আপনার ফার্স্ট জবটাকে সিকিউর করা এবং আপনার কম্প্যাটিবিলিটি বুঝানো যে না আপনি আপনার এমপ্লয়মেন্ট এর জন্য যোগ্য আছেন। এখন আসে রিসার্চ এন্ড পাবলিকেশন, এটা সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে যারা এডুকেশনাল সিভি লিখতেছেন বা রেজিউমি লিখতেছেন। হ্যাঁ? তাদের ক্ষেত্রে এটা অবশ্যই একটা পার্ট। আর অন্যদের ক্ষেত্রে যেটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আপনার রিসার্চ এবং এডুকেশনটা হচ্ছে আপনার বর্তমান জবটাকে হেল্প করবে, তাহলে এটা একটা পার্ট। সো এই ক্ষেত্রে আপনার রিসার্চ পেপার, কনফারেন্স এগুলো উল্লেখ করবেন এবং উল্লেখ করবেন রিসার্চ এন্ড পাবলিকেশন এর আন্ডারে। যেমন সাধারণত আমরা কি করি যে একটা ফার্স্টে রিসার্চ এর নামটা লিখি বা এখানে আপনার থিসিসটাও কিন্তু আপনার রিসার্চ পেপারের আন্ডারে আসবে যে আপনি একটা থিসিস করছেন। ইভেন আপনি ধরেন যে একটা সার্ভে করছেন বা আপনি আ নরমাল একটা রিপোর্ট লিখছেন। এই রিপোর্ট কুড বি মার্কেটেড এস এ রিসার্চ পেপার। কারণ আপনি একটা রিপোর্ট লিখছেন ভাই। আপনি একটা রিপোর্ট লিখতে গেলেও কিন্তু আপনাকে রিসার্চ করতে হইছে। আপনাকে কয়েকটা জায়গায় যাইতে হইছে, আপনাকে ইনফরমেশন নিতে হইছে, আপনাকে ২-১ টা মানুষের সঙ্গে কথা বলতে হইছে। সো ইটস এ কাইন্ড অফ রিসার্চ পেপার। হ্যাঁ, হয়তোবা এটা পাবলিশ হয় নাই। বাট আপনি কিন্তু লিখবেন যে রিপোর্ট অন দিস এবং আপনি উল্লেখ করে দেন এই রিপোর্টের ২ টা লাইন উল্লেখ করে দেন। এটার মাধ্যমে আমরা এই জানতে পারছি। সো নরমালি আপনি এইভাবে লিখবেন, বাট আপনি যখন একাডেমিক সিভি লিখবেন তখন এপিএ স্টাইল যারা এখানে একাডেমিকে আছেন তারা এটা বুঝবেন যে এপিএ স্টাইল কি বা শিকাগো স্টাইল কি। সাধারণত সেফ থাকার জন্য আমরা সবাই এপিএ স্টাইলে যাই। ওই এপিএ স্টাইলে আপনি উল্লেখ করতে পারেন। যদি আপনি পিওর একাডেমিক রিজিউমের জন্য যান বা আপনি একটা পিএইচডি পজিশনের জন্য মাস্টার্স পজিশনের জন্য আপনি এপ্লাই করবেন। তখন আপনি আপনার প্রফেশনাল দেখানোর জন্য আপনার স্টাইলটাও ডিফারেন্ট রাখতে পারেন। ঠিক আছে? ইভেন এই জায়গাটাতে হচ্ছে আপনি কোথাও একটা ভালো কনফারেন্স করছেন বা আপনি একটা বড় কম্পিটিশন করছেন। এই জায়গাগুলোকে আপনি পাবলিকেশন রাখতে পারেন যে আপনি একটা প্রেজেন্টেশন বানাইছেন যেটা আপনি ১০০ মানুষের সামনে আপনি কথা বলছেন। তো এই জিনিসগুলো এখানে থাকবে। এই জিনিসটা হচ্ছে গিয়ে আপনার নিড বেসিস যে আপনি আপনার রিজিউমিটাকে কেমন করতে চাচ্ছেন, এইটার উপর নির্ভর করতেছে হচ্ছে আপনার এই পার্টটা। আপনি এডুকেশনাল হন বা নন এডুকেশনাল হন। এখন আসি যে আপনার ভলান্টিয়ারিং। ভলান্টিয়ারিংটাকে কেন হচ্ছে ইম্পোর্টেন্ট দেখা হয়? কারণ ভলান্টিয়ারিংটাকে ধরা হয় একটা পিওর হার্ড ওয়ার্ক। যেখানটাতে হচ্ছে আপনি হয়তো পাওয়ার কোনো চিন্তা নাই যে আমি এখান থেকে কি পাবো এটার কোনো চিন্তা নাই। বাট আপনি কতটা ভালো মানুষ, আপনি মানুষকে কতটা হেল্প করতে পছন্দ করেন, আপনি আপনার সোসাইটিতে ইমপ্যাক্ট কতটা রাখতে চান। এই জিনিসটা হচ্ছে ভলান্টিয়ারিং পার্টে আসে। সো নন প্রফিট এবং কমিউনিটি সার্ভিস প্রজেক্ট গুলো আসবে ভলান্টিয়ারিং পার্টে। হ্যাঁ? এখানটাতে আপনি ডেমনস্ট্রেট করবেন যে আপনি সোশ্যাল রেসপনসিবিলিটি কেমন ছিল, আপনার লিডারশিপ কেমন ছিল। সো এটাকে আপনি যদি অনেকগুলো ভলান্টিয়ারিং আপনার থাকে, আপনি এটাকে ভলান্টিয়ার এক্সপেরিয়েন্স হিসেবে আলাদা একটা সেকশনে নিয়ে আসতে পারেন। যেমন আপনি কোন একটা কমিউনিটি হেলথ ক্যাম্পেইন করছেন। এটা একটা থাকবে। তারপর মনে করেন যে আপনি একটা জায়গায় কাজ করছেন যেখানে আপনি ৩০০ জন ইন্ডিভিজুয়ালকে ডায়াবেটিক প্রিভেনশন নিয়ে কাজ করছেন। আপনি হয়তোবা কোথাও মেন্টরশিপ করছেন। আপনি হয়তোবা কোথাও আনপ্রিভিলেজড স্টুডেন্টদেরকে পড়াইছেন। ঠিক আছে? সো এই জিনিসটা বা আপনি কাউকে ফ্রি ক্লাসই করাইছেন যে আপনি ৩ টা ফ্রি ক্লাস করাই বা ৫ টা ফ্রি ক্লাস করেন যেটার ফলে তাদের ইমপ্যাক্ট আছে। এই জিনিসগুলো ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স এ চলে আসবে এবং অনেক ভলান্টিয়ারিং এক্সপেরিয়েন্স দেখা যাবে আপনার সার্টিফিকেট থাকবে। ইটস এ ভ্যালু। অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে আ অনেক এমপ্লয়ার একটু জানতে যেতে পারছে আপনার কি এটা যে করছেন কোন সার্টিফিকেশন আছে? হ্যাঁ, আমার আছে। তো এই জিনিসটা দেখা যাবে আপনাকে জবটাকে একুয়েট করার জন্য ভালো হেল্প করতে পারে এবং ভলান্টিয়ারিং এ আরেকটা জিনিস আছে। দেখেন ভলান্টিয়ারিং কি হয়? ভলান্টিয়ারিং এ আমাদের পাওয়ার কোনো আশা থাকে না। সো এখানে আপনি যখন স্বপ্রণোদিত হয়ে আসেন মানে যেটাকে আমরা বলি হচ্ছে ভালো ইংলিশ যদি আমরা বলি, প্রোএক্টিভলি আপনি যখন আগায় আসেন, তখন আপনার এমপ্লয়ি বুঝতে পারবে যে না এই ছেলেটা বা এই মেয়েটা তো নিজে কাজ করতে পারে বা নিজে কাজ খুঁজে নেয়। অনেক এমপ্লয়ার কিন্তু এটা খুব পছন্দ করে। সো ভলান্টিয়ারিং হচ্ছে কোনো স্বার্থ ছাড়াই আসতেছেন। তখন সে মনে করবে আচ্ছা এই ছেলেটাকে আমি যদি নেই, তাহলে আমার নিজস্ব জবের বাহিরেও এই ছেলেটা আমার কোম্পানির উপকারে লাগে এমন জব করবে। মানে আপনার মধ্যে ওই কোয়ালিটিটা আছে। সো ভলান্টিয়ারিং কিন্তু ফেলে দেওয়ার মতো জিনিস না। এই জিনিসটা কিন্তু আপনার একটা ডিস্টিংক্ট ট্রেইট, আপনার একটা পার্সোনালিটি ট্রেইট কিন্তু এখানে মেইনটেইন করে। whether you are an experienced or you are a novice বা একদম জাস্ট আর্লি স্টার্টার।
সো এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি কি করছেন। এখন আসলে হচ্ছে প্রফেশনাল মেম্বারশিপ। আমাদের অনেকের প্রফেশনাল মেম্বারশিপ থাকতে পারে। যে ঢাকায় থাকতে পারে, ঢাকার বাইরে থাকতে পারে। ঠিক আছে? ধরেন যে টোস্ট মাস্টার ক্লাব আছে যেখানটাতে হচ্ছে আপনার ইংলিশ বা স্পিকিং এ শেখায়। বা এখানে এটা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন বলছে। এখন এটা বাংলাদেশের মার্কেটিং অ্যাসোসিয়েশন হতে পারে। আছে বাংলাদেশে এরকম মার্কেটিং অ্যাসোসিয়েশন আছে। বা আপনি এইচআর এর লোক, এইচআর এর একটা অ্যাসোসিয়েশন আছে। সো এই জায়গাগুলোর ক্ষেত্রে প্রফেশনাল মেম্বারশিপটা ইম্পোর্টেন্ট এবং যারা টেকনিক্যাল সাইডে আছে, হুম? বিশেষ করে যারা টেকনিক্যাল সাইডে আছেন বা যাদের কাজটা টেকনিক্যাল, যেমন এইচআর এর জন্য আছেন বা মার্কেটিং এর জন্য আছেন বা আপনি সেলস এর কাজে যাবেন, বা এমন হইতে পারে যে আপনি ইমপ্যাক্ট নিয়ে কোনো কিছু কাজ করেন, যে আপনি সোশ্যাল ইমপ্যাক্ট নিয়ে কাজ করেন। সো এই জায়গাগুলোতে প্রফেশনাল মেম্বারশিপ হোক না এটা মেম্বারশিপ, বাট ইট ওয়ার্কস। মানুষ গুরুত্ব বুঝবে যে না, আপনি আপনার একটা কমিউনিটি কোথায় আছে তাদের সঙ্গে আপনি আছেন। সবাই পছন্দ করে যে প্যাকটা পছন্দ করে যে আপনি কোন প্যাকটার সাথে আপনি আছেন। হুম? সো এই জিনিসটা উল্লেখ এখানে করবেন। কোন সময় থেকে আসেন, অনেক সময় দেখা যায় মেম্বারশিপের জন্য মেম্বারশিপ নাম্বার থাকে, আবার অনেক সময় দেখা যায় একটা ডেট থাকে। সো এই জিনিসগুলো এখানে উল্লেখ করবেন। এখন হচ্ছে ফ্রেশারদের জন্য কিছু টিপস নিয়ে, যেটা হচ্ছে এতক্ষণ যা বললাম এটা নিয়ে হচ্ছে একটা টিপস। যে আপনি আপনার সেকশন গুলাকে টেইলর করবেন, মানে টেইলর করবেন হচ্ছে আপনি কি রকম ধরনের জবে এপ্লাই করতেছেন, কি আপনি ফোকাস করতেছেন। যেমন আপনি যদি কোনো একটা রিসার্চ রোলের জন্য যদি যান, আপনি আপনার পাবলিকেশনকে এমফেসিস করেন। আপনি যদি ক্রিয়েটিভ রোলের জন্য যান, আপনি আপনার এক্সট্রা কারিকুলারকে অ্যাক্টিভিটিসকে এমফেসিস করেন। এটা হচ্ছে আপনার বোঝা যাবে আপনি কি জন্য কি চান। তারপর হচ্ছে কোয়ান্টিফাই ইমপ্যাক্ট। হ্যাঁ, যেমন আপনার ইমপ্যাক্টটা কি সবকিছুকে ম্যাট্রিক্স, নাম্বার, স্পেসিফিক আউটকাম দিয়ে ভাগ করেন বা টেনজিবল করেন, যেটাকে গোনা যায় যে হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, 3টা হয়েছে, 5টা হয়েছে, 10টা হয়েছে, 20% হয়েছে, এরকম। এবং রিলেভেন্স কে প্রায়োরিটাইজ করেন। আপনার 50টা অ্যাক্টিভিটিস থাকতে পারে, বাট ওই জবের জন্য আপনার কোনটা রিলেভেন্ট এটা হবে। এই জন্য দেখবেন আপনি যখন আপনার সেকশন গুলা তৈরি করবেন, সেকশন গুলো প্রতিটা আলাদা আলাদা পেজে হবে। আলাদা আলাদা একটা করে পেজ দিবেন, একটা করে সেকশন লেখার জন্য। তাইলে হবে কি, দেখা যাবে আপনার 10টা করে জিনিস আছে প্রতিটাতে। যখন যে রিজিউমিটা চাবে খালি এখান থেকে ধরে এনে 2টা 3টা করে পয়েন্ট লাগায় ফুল একটা রিজিউমি বানাবেন। আপনারা কিন্তু এই যে এক রিজিউমির মধ্যে সব বসাবেন না। এই সেকশন গুলি আপনার আলাদা আলাদা পেজে লিখবেন। আপনার নরমাল যে রিজিউমিটা এটা হয়ে যাবে 10 পেজের। কারণ একটা পেজে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র ভাবে লিখতেছেন। তারপর একটা ফাইনাল রিজিউমিতে যাবেন, যেটা এখান থেকে কাট করে কপি করে নিয়ে যেতে থাকবে, কপি করে নিয়ে যেতে থাকবেন। অ্যাকশন ভার্ব যেটা আমরা আগেও বললাম, অ্যাকশন ভার্ব গুলো আপনি উল্লেখ করবেন এবং কম্বাইন করবেন। যদি আপনার জায়গা না থাকে, যদি আপনার পরিমাণ কম থাকে, যেমন ভলান্টিয়ার এবং এক্সট্রা কারিকুলার, এভাবে আপনি হচ্ছে করতে পারেন। রিসার্চ এক্সপেরিয়েন্সটাকে আপনি একটা কোনোর সঙ্গে করতে পারেন, অনার্স এন্ড রিসার্চ এক্সপেরিয়েন্স। আপনি ইচ্ছা করলে সময় বাঁচানো, মানে জায়গা বাঁচানোর জন্য, বা যদি আপনার কম থাকে আপনি ইচ্ছা করলে কম্বাইন করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। যেমন ল্যাঙ্গুয়েজের সঙ্গে সঙ্গে আমি এখানটার একটা জিনিস আপনার লিখতে আমি ভুলে গেছিলাম, টেক স্কিল। টেক স্কিলটা এখন খুব লাগে যে আপনার টেকনোলজিক্যাল স্কিলে কোনটা কত ভালো। আমরা লিখি কি মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এইভাবে না, আপনাকে লিখতে হবে যে আমি পাওয়ার পয়েন্টে আমার এক্সপার্ট লেভেলে আমি অভিজ্ঞ, আমি ওয়ার্ডে মিডিয়াম লেভেলে অভিজ্ঞ, আমি এক্সেলে অ্যাডভান্স লেভেলে অভিজ্ঞ। সো এইভাবে করে অভিজ্ঞতার লেভেলটা ব্র্যাকেটে উল্লেখ করে দিবেন। তাহলে সুবিধা কি হবে যে বুঝতে হবে। কারণ এজ এ হোল যদি আপনি বলেন মাইক্রোসফট অফিস আমি ইউজ করতে পারি, তাহলে কোয়ান্টিফাই হলো না। এই জিনিসটা এমন হয়ে গেল যে এটাকে এমপ্লয়ি গুরুত্ব দিবে না, বাট এমপ্লয়ি এমন কাউকে খুঁজতেছে যে প্রেজেন্টেশনে খুব ভালো। আপনি বললেন আমি ইজ এ গুড প্রেজেন্টার, আপনি কি ভালো প্রেজেন্টেশন বানাইতে পারেন? ওকে ফাইন, হ্যাঁ আমি বানাইতে পারি। আমি আমি মনে করি আমি অ্যাডভান্স লেভেলের প্রেজেন্টেশন বানাইতে পারি। এই জায়গাটা একটা ব্যাপার আছে। আপনি যাই উল্লেখ করবেন, আপনার যদি কনফিডেন্স থাকে, আপনাকে যদি ডেমনস্ট্রেট করতে বলা হয়, আপনি ডেমনস্ট্রেট করতে পারবেন কিনা। আপনি বললেন যে ভাই আমি এক্সেলে হচ্ছে আমি এক্সপার্ট, কিন্তু এক্সেলের এক্সপার্টিজ আপনি ডেমনস্ট্রেট করতে পারবেন কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এইখানটা মিথ্যা কথা বলবেন না, বাট যাই বলবেন যাতে আপনি ডেমনস্ট্রেট করতে পারেন। এখন আমরা আসি কামিং আপ। আজকে আমরা এখানেই শেষ করে দিব, মানে এখানটাতে। যে আমাদের এখন কামিং আপ কি থাকবে, যে কভার লেটারটাকে আমি কেন পরের দিন নিয়ে গেলাম, এটার কারণ হচ্ছে আমি দেখলাম যে কভার লেটারের ক্ষেত্রে একে তো সেকশনটা ছোট হবে, বাট কভার লেটারের সঙ্গে নেটওয়ার্কিং এর একটা ভালো সম্পর্ক আছে। যদি আমি সামারি করে বলি, কভার লেটারটা হচ্ছে একটা সাম সর্ট অফ ফর্মাল ইনফর্মাল লেটার। মানে ইটসেলফ নেচারে এটা ফর্মাল লেটার, বাট এটা টোনালিটি অনেকটা ফ্রেন্ডলি বা ইনফর্মাল টাইপ। যেখানটাতে আপনার রেজিউমিতে কি আছে এটাকে এক্সপান্ড করা হয়।
যেমন কভার লেটারে হয়তো যেমন আপনার জব ডেসক্রিপশনে বলা হয়েছে আমরা একটা ডাইনামিক লোক খুঁজতে যারা আমাদের সেলস এই হেল্প করতে পারে। আপনি হয়তো অনেক পয়েন্ট উল্লেখ করছেন আপনার রেজিউমিতে যে আমি সেলস এই করছি সেই করছি, বাট কভার লেটারে আসতে পারে যে হ্যাঁ আমি তোমার এইটা বিজ্ঞাপনটা আমি দেখছি এবং আমার কাছে মনে হচ্ছে তুমি একজন ডাইনামিক লোক খুঁজতেছে যেখানটাতে আই ক্যান বি এ গুড ফিট, যেটা আমি আগামী প্রেজেন্টেশনে দেখাবো। আই ক্যান বি এ গুড ফিট ইন দিস পজিশন, কারণ আমার এই এবিলিটি আছে বা আমি এই করছি। তো একটা মজার জিনিস দেখেন যে সাধারণত আমাদের রেজিউমিটা কিন্তু হচ্ছে একটা অ্যাটাচমেন্টে যায়। সো অ্যাটাচমেন্ট কিন্তু বেশিরভাগ 99% ক্ষেত্রে কিন্তু অ্যাটাচমেন্টে ক্লিক না করা পর্যন্ত অ্যাটাচমেন্টের ভিতরে কি আছে তা দেখা যায় না। আমরা দেখি হচ্ছে মেইলের বডি, যেটা আমরা মেইলের এটিকেটেও আসবো। নেক্সট এর দিন যখন আসবো অনেকে মেইল করেন কি বললেন একটা রেজিউমি পাঠায় দেন, অনেকে করবে কি রেজিউমি অফেই। আরে আপনার কি হচ্ছে এমপ্লয়ারের ঠেকা পড়ছে যে আপনি খালি পাঠায় দিলেন একখানা রেজিউমি, তাই সে দেখে নিবে, দুইটা কথা নাই, এটার কোনো ইমেলের কোনো হেডিং নাই। তো এই জিনিসটা বেয়াদবির সমান হয়ে যায়। হুম, যে জিনিসটা আমরা অনেকেই বুঝতে পারি না, কারণ দিন শেষে বুঝতে হবে প্রয়োজনটা কার। যদি এমন হতো ভাই প্রয়োজনটা হচ্ছে তার, একটা কথা, বাট প্রয়োজন তার হইলো আপনার তো একটা ভদ্রতা দেখানোর ব্যাপার আছে। হ্যাঁ, ওকে ফাইন, আই এম রাইটিং দিস ইউ, আই এম অ্যাটাচিং অ্যান রিজিউমি ফর ইউর কাইন্ড কনসিডারেশন, বা এটার জন্য আমি এটা দিচ্ছি। সো আপনার কথার মাধ্যমে আপনি কতটা ভদ্র এবং আপনি কতটা কেয়ার করেন, ধরেন আপনি আমাকে কতটা কেয়ার করেন এটা বোঝা যাবে হচ্ছে, বা আপনি আপনাকে কতটা কেয়ার করেন এটা বোঝা যাবে আপনার হচ্ছে কমিউনিকেশনের মাধ্যমে। মানুষ কিন্তু সবচেয়ে বড় মেস আপ গুলা করে হচ্ছে ইমেইলে সবচেয়ে বড় মেস আপ গুলা করে। এগুলা নিয়ে আমি কিছু কমন মেস আপ নিয়ে আমি নেক্সটটাতে আসবো, যে ইমেলটাতে বোঝা যায় একটা মানুষ কেমন, একটা মানুষ কি অ্যারোগেন্ট নাকি একটা মানুষ পলাইট নাকি একটা মানুষ কতটা অর্গানাইজড, এটা বোঝা যায় ইমেলে। ধরুন আপনি একটা প্রেজেন্টেশন পাঠিয়ে দিয়েছেন কিন্তু আপনি মেইল করে দেওয়ার পরে অ্যাটাচ ডকুমেন্টে কিছু নাই। তার মানে কি আপনি স্থির ধীর না, আপনি খুব কনফিউজড এবং আপনি রিয়েলি চেক করেন না। আপনি একটা প্রেজেন্টেশন, এরকম আমার ক্ষেত্রে ভাই হয়েছে, আমি অ্যাটাচমেন্ট করে তারপরে আবার সরি মেল লিখতে, সরি আমার আগেরটাতে অ্যাটাচমেন্ট আসে না টেকনিক্যাল রিজনে, আমি এখন পাঠাইতেছি। লোক বুঝছে যে আমি মিথ্যা কথা বলতেছি, বাট আমি অ্যাটলিস্ট আই ট্রাই টু কভার ইট আপ। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, যদি আপনি কোনো অ্যাটাচমেন্ট পাঠাইতে চান দেখবেন আপনি অ্যাটাচমেন্ট দিচ্ছেন কিনা, কোনো কিছু মার্কিং করতে চান মার্কিং করতেছেন কিনা। দেখবেন আমি যখন আপনাদেরকে অ্যাটাচমেন্ট সহ কিন্তু আমি হচ্ছে কিছু মেইল আমি আপনার পাঠাইছি, দেখবেন আমি এখানে উল্লেখ করেছি অ্যাটাচমেন্টে কি আছে। এখানে আমি উল্লেখ করে দিছি মেইলটাতে যে অ্যাটাচমেন্ট আপনি এই পাবেন, যাতে আপনি অ্যাটাচমেন্টটা খোলার আগে একটা ধারণা পেয়ে যান যে আচ্ছা এটার ভিতরে এই আছে। কারণ আপনি অন দ্য গো তে থাকতে পারেন। আপনি হয়তোবা চিন্তা করতে পারেন যে ঠিক আছে ভাইয়া তো মেইলটা এখন পাঠাইছে, এখন আমি পড়বো না, আমি বাসায় গিয়ে পড়বো। বাট আপনি আসলে মেইলে কি পাবেন এটা আপনি বুঝে ফেলতে পারবেন আপনি যখন মেইলের বডিটা পড়বেন। সো এই সবকিছু কভার লেটার, মেইল এবং লিঙ্কডইন এর প্রোফাইল যে অপটিমাইজেশনটা, এইটা হচ্ছে নিয়ে হচ্ছে আমরা আমাদের লাস্ট সেশনটা আমরা করব। সো এখন কেন আগে শেষ করলাম, এটা হচ্ছে কিছু কোয়েশ্চেন নিব আর হচ্ছে একটু অ্যানাউন্সমেন্টটা দিই। সেটা হচ্ছে আমরা ওয়ান টু ওয়ান সেশনটা শুরু করে দিব এই 12ই জানুয়ারি থেকে। আজকে হচ্ছে 10, 2 দিন, মানে 2 দিনের মধ্যে থেকে আমরা শুরু করব। আপনার যদি রেজিউমি তৈরি নাও থাকে সমস্যা নাই, ইন দা মিন টাইম আপনি 3-4 দিন সময়ের মধ্যে আপনি করে নিবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে ওইভাবে যদি থাকে তাহলে হচ্ছে আপনি সময়টা নিবেন। সো এই জায়গাটাতে যেটা হচ্ছে আপনারা কি পাবেন, আপনারা হচ্ছে একটা লিঙ্ক পাবেন। হ্যাঁ, আমার কাছে একটা লিঙ্ক পাবেন এবং বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যেহেতু এই সময়টাতে আপনারা যদি মনে করেন শেষে যদি আপনারা 20 জনও যদি থাকেন যে 20 জন আপনারা আমার সঙ্গে ওয়ান টু ওয়ান সেশন করবেন, মানে 20 জনের জন্য কিন্তু আমার একটা ভালো পরিমাণ টাইম দিতে হবে। এবং যেহেতু আপনাদের সঙ্গে আমার 12 ঘন্টার ব্যবধান আছে, অতএব ইটস বিগ ডিফিকাল্ট একসঙ্গে এতগুলা টাইম ম্যাচ করানো। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে চেষ্টা করবো একটা সুইটেবল টাইম। সো যেহেতু আপনি দেখেন অনেকে জবে আছেন অনেকে জবে নেই, সকাল বিকাল মিলায় কিছু টাইম করানো। সো আমি আপনাদেরকে মেইলে একটা দিব, যেটা হচ্ছে গুগলেরই হচ্ছে আপনার একটা অপশন, আপনারা যখন ফর্ম ফিল আপ করেন ঠিক তেমনি ওইখানে দেখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ারও জায়গা আছে, আমি মেইল করে দিব এটা। সো এটা করার আগে আমি একটা কাজ করে নিই, সেটা হচ্ছে আজকের আহ এই করি, আজকের আমি একটু দেখি কে কে আছেন। আহ আব্দুল হাকিম সাহেব মনে হয় আজকে নাই, আছেন কি? নাই। আরমান সাহেব কি আছেন? আরমান সাহেব একটু আছেন কি না আছেন আমাকে একটু জানাবেন, হ্যাঁ? সবাই মানে যে নামটা বলবো এটা একটু আমাকে জানাবেন যে আমি আছি এখানটাতে। কারণ তাদেরকেই শুধু আমি বর্তমানে আজকে মেইলটা করব। আরমান সাহেব আছেন আজকে? নাই মনে হয়। ফয়সাল সাহেব আছেন? ফয়সাল আহমেদ?
নাই। জিএম তাসকিম আছেন? তাসকিম কি আছেন নাকি? আছে এখানে? আচ্ছা। জিএম তাসকিমও এখানটাতে নাই। কারণ আমাদের এখানে অনেকেই হচ্ছে আপনি করছিলেন। তারপর হচ্ছে হৃদয় আছেন? হৃদয় সাহেবও নাই। তারপর হচ্ছে আ ইসরাত জাহান আছেন, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা। আ তারপর হচ্ছে আপনার কামরান হোসেইন। কামরান হোসেন আছেন কি? কামরুল হোসেন। কামরুল হোসেন সাহেব আছেন? মঞ্জুরুল ইসলাম আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া। মঞ্জুরুল সাহেব না? আচ্ছা ঠিক আছে। তারপর হচ্ছে মনীষা আমি দেখলাম, হ্যাঁ, মনীষা আছেন, ঠিক না? জি ভাইয়া। আচ্ছা। তারপরে সাদিকুর রহমান আছেন? নাই। নাজমুল হাসান? নাই। আরিফ বিল্লাহ সাহেব আছেন? হামিদুর রহমান আছেন? জি ভাইয়া, আছি ভাইয়া। হামিদুর রহমান সাহেব আছেন। আচ্ছা, এখন আসে হচ্ছে কিয়াম উদ্দিন আছেন? জি ভাইয়া আছি। আচ্ছা। মাইনুদ্দিন ইসলাম? জি ভাইয়া আছি। আচ্ছা, গুড। মাকসুদুল হক? শিপন সাহেব আছেন? রিপন সাহেব আছেন? আমিনুল ইসলাম রিপন? মেহেদী হাসান? মোহাম্মদ আলামিন? জি ভাইয়া, আছি। আলামিন সাহেব আছেন। আচ্ছা। মোহাম্মদ রেদওয়ান? নাসির আল মামুন? নাই। আচ্ছা। প্রিন্স মাহমুদ? জি ভাইয়া আছি। আচ্ছা। রাসেল আহমেদ? নাই। রিফাত হোসেন, রিফাত হাসান? হ্যাঁ, জি ভাই, আছি। আচ্ছা ভাই, একটু বলেন তো আপনার ইমেলটা কি জি rh.হাসান জি জি আর এটা? আচ্ছা, কারণ এখানে দুইজন। হাসান রিফাত, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। তারপর হচ্ছে সাইদ ইসলাম শুভ আছেন? শেখ ইয়ামিন? আসসালামু আলাইকুম। জি আছি। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেস কি কোনটাতে শেষ, মানে ইয়ামিনী 19 এইটা? হ্যাঁ, হ্যাঁ, ইয়ামিন ট্রিপলি 97 এটা দিলে হচ্ছে। আচ্ছা, আপনার কি দুইটা আছে নাকি, মানে শেখ ইয়ামিন 0 আছে, এটা কি আপনার? হ্যাঁ, হ্যাঁ, দুইটাই আমার। আমি আসলে হয়তো লগ ইন করেছিলাম তো এটা থেকে মনে হয় চলে আপনি গেছে। কোনটাতে বেশি অ্যাক্টিভ এটা আমাকে বলেন। আমি হচ্ছে আপনার যে ইয়ামিন ট্রিপলি 190 এটা। 111। আচ্ছা ঠিক আছে, আমি এইটাই দিচ্ছি। তারপর হচ্ছে আপনার শারমিন আরা আছেন? জি ভাইয়া আছি আমি। আচ্ছা। তারপর হচ্ছে সাজিদুর রহমান আছেন? সাজিদ সাহেব কি আছেন? আচ্ছা, নাই। শিশির কান্তি ভট্টাচার্য আছেন? জি ভাইয়া আছি আমি। আচ্ছা, গ্রেট। তারপর হচ্ছে তাহান আল আবরার আছেন? শেইলি মনে হয় নাই, আমি দেখি নাই। ইমরান এইচ রাহাত আছেন? ভাইয়া মোহাম্মদ ইসমাইল এইচ রাহাত। ইসমাইল এইচ, সরি আমি ইমরান বলে ফেলছি, সরি। ইসমাইল এইচ রাহাত সাহেব আছেন। তারপর হচ্ছে মোহাম্মদ রবিউল হোসেন আছেন? পুরবী ভট্টাচার্য আছেন? আমির হোসেন? মুনতাহা মুজিব মিতু আছেন? সোজানা ইয়াসমিন আছেন? আচ্ছা, এখন পর্যন্ত এখানে আমি নাম বলি নাই এমন কেউ কি আছেন কিনা, যারা আজকে জয়েন করছেন বাট আমি নাম কল করি নাই? কেউ কি আছেন এরকম?
আমরা সবাই মোটামুটি রোল কলটা হয়ে গেছে, ঠিক না? আমি আপনাদেরকে এই সাপ্লিমেন্টটা, যেটা আমি আজকে বলছিলাম যে আজকে সেশনের যে কিছু সাপ্লিমেন্ট আছে এটাও সেন্ড করে দিব, প্লাস আপনাদেরকে হচ্ছে আমি ওই লিঙ্কটা সেন্ড করে দিব যেটার মাধ্যমে আপনারা 1-to-1 হচ্ছে সেশনটা করতে পারবেন আমার সঙ্গে। যেটা আমরা কি করব, আমরা হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইলটা চেক করে দিব যে কেমন কি অবস্থায় আছে, আমি কিছু অ্যাডভাইস দিয়ে দিব কি করবেন। আপনার কভার লেটার না হলেও আপনার রেজিউমিটা কি অবস্থা আছে, রেজিউমিটা আমি দেখে দিব, সরাসরি আমরা কথা বলবো যে আপনার রেজিউমির এই পার্টটা ঠিক করতে পারেন, বা এমন কোনো হতে পারে যে আপনার হয়তো বা কোনো কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেনটা হয়তো বা আপনি এখানে সবার সামনে করতে পারতেছেন না, কিছু পার্সোনাল কোয়েশ্চেন থাকে যে ভাই আমি এখানে কি করব, বা এমন হয়তো বা আপনার কেরিয়ার কোনো মুভ বা কোনো কিছু নিয়ে আপনি আলোচনা করতে চান স্পেসিফিক্যালি। সো এই আলোচনা করতে পারেন, 20 মিনিটস এর মতো আমরা সময় পাবো, 20 থেকে 25 মিনিটস পার্সোনালি। সো এই জিনিসটা হচ্ছে আমি আপনাদেরকে মেইল করে দিব আজকে বা কালকের মধ্যে, আমি শিডিউলটা তৈরি করে মেইল করে দিব, আপনারা আপনাদের মতো করে শিডিউলটা এখানে করে নিতে পারবেন। ঠিক আছে ভাইয়া? সো এখন আমরা যাব হচ্ছে কোয়েশ্চেন এন্ড আনসারে, কারো কোনো স্পেসিফিক কোয়েশ্চেন আছে কিনা, থাকলে করতে পারেন। আসসালামু আলাইকুম ভাইয়া। প্রথমত থ্যাংক ইউ সো মাচ। আপনি এত ভেঙে ভেঙে বুঝাইছেন, আসলে কোনো কোয়েশ্চেনই নাই। আমি লাস্ট একটা কোয়েশ্চেন ছিল যে আজকে যে ক্লাসটা হয়েছে এটার কি রেকর্ডিংটা প্রোভাইড করা হবে? আমি আরেকটু রিভাইজ করে দেখে দেখে আচ্ছা আবার সমস্যা একটু না, আমি রেকর্ডিং নোট রাখছি, করে আমি প্রথম আবার দিকে লিখবো। আমি রেকর্ডিং শুরু করিনি, আমি ভুলে গেছিলাম। তো আমি একটা রেকর্ডিং অলরেডি রাখছি, কেউ চাইলে আমাকে মেইল করতে পারেন, আমি রেকর্ডিং একটা শেয়ার করে দিব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হুম হুম যদি ধরেন ভাইয়া 5 বছর আমরা একটা কোম্পানিতে চাকরি করি, সেক্ষেত্রে তো পজিশন চেঞ্জ হইতে থাকে। সেই হুম হুম পজিশন গুলাকে আমরা মানে যখন হেডিংটা দিব তখন এটা কিভাবে সাজালে ভালো হবে? এটার ক্ষেত্রে কারণ টেকনিক্যালি সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমি বুঝতে পারছি এটা, আমি এখানটাতে আসলে অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছে বলে আমি অ্যাভয়েড করছিলাম। বিষয় হচ্ছে যখন দেখা যাবে একই কোম্পানিতে আপনার প্রোগ্রেশন হয়েছে, সেক্ষেত্রে ধরেন আপনার এক্সপিরিয়েন্স মেইন হেডিং এ চলে যাবে। তারপর আপনারা যে কাজটা করবেন, ওই হেডিং এর নিচে একটা সিঙ্গেল সাব হেডিং তৈরি করবেন। সিঙ্গেল সাব হেডিংটা কি হবে, ধরেন আপনার কোম্পানির নাম, ওইটার আশেপাশে কিছু থাকবে না। ওই কোম্পানির নামের আন্ডারে আপনি কবে থেকে শুরু করছেন, ধরেন আপনার ডিসেম্বর 2021 স্পেস দ্য প্রেজেন্ট, মানে আপনি বুঝাইলেন যে এই কোম্পানিটাতে আমি ডিসেম্বর 2021 থেকে প্রেজেন্ট পর্যন্ত আসি। দেন আপনি যেটা করলেন, যদি আমি আপনাকে এখানে যদি একটু উল্লেখ করে দেখাই, এটা আমি আহ, তো আমার স্লাইড দেখতে পারতেছেন আপনারা এখানে? জি ভাইয়া। ধরেন আমি আপনাকে বড় করে দেখাই, যে আপনি ধরলেন এরকম ধরনের করবেন। ধরেন এটা হচ্ছে আমার হেডিং, এটা হচ্ছে আমার হেডিং। এটা হচ্ছে আমার হেডিং। এখন আমি ধরলাম যে আমি এ বি সি ই কম কোম্পানিতে আমি আসি, ট্যাব দিয়ে দিয়ে আমি চলে যাবো। ধরেন আমি এই কোম্পানিতে আসি, ধরেন যে জানুয়ারি হচ্ছে আপনার 2021 থেকে আমি হচ্ছে আপনার প্রেজেন্ট পর্যন্ত আছি। আচ্ছা আমি জাস্ট একটা ছোট্ট কল হচ্ছে, কয়েকটা সেকেন্ড, হ্যাঁ।
সরি, আসলে ইউনিভার্সিটির কল ছিল। সো এইভাবে করে আপনি মনে করেন যে প্রেজেন্ট দিয়ে আপনি হচ্ছে প্রেজেন্টটা দেখালেন যে আপনি আপনার কোম্পানির এটা দেখাইলেন এবং হচ্ছে আপনি বললেন। এখন আপনি যে কাজটা করবেন যে আপনি এখানটাতে হচ্ছে আপনি মনে করেন যে এখানে আপনি বর্তমানে ম্যানেজার হিসাবে আছেন। এটা ধরেন যে আমি এই কাজটা আমি করলাম যে আহ, এই জিনিসটা ধরেন আমি ফ্রন্ট সাইজ একটু ছোট থাকলো, মানে এটা আমি ধরে নিলাম যে এটা দিস ইজ মাই সাব হেডিং, ধরেন দিস ইজ মাই সাব হেডিং। এখন এটার আন্ডারে ধরেন আপনি এখানে এইখানটাতে ম্যানেজারের আন্ডারে এইখানটাতে ধরেন আপনি যেটা একবার প্রেজেন্ট উল্লেখ করে ফেলছেন, আপনি এইখানটাতে ধরেন যে আপনি জানুয়ারি বা এটা এইখানে উল্লেখ করলেন যে আপনি ম্যানেজার হিসেবে কত থেকে কত বন্ধ ছিলেন। তো প্রথমে আপনি আপনার কোম্পানির যেটা আপনি কন্টিনিউয়াস প্রথমে উল্লেখ করে ফেললেন এবং তারপর আপনি ভেঙে ভেঙে দিলেন। মনীষা বুঝতে পারছেন যে আপনি ভেঙে ভেঙে দিলেন যে আপনি আসলে কি করতে চান, বুঝতে পারছেন ভাইয়া? জি ভাইয়া। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন আছে? না ভাইয়া, আমার আর কোনো কোশ্চেন নেই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? ভাইয়া আর কারো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এখন কি আমরা রেজিউমেটা যতটুকু আপনি দেখাই দিছেন ওটা করে কি কোথাও শেয়ার করব? হ্যাঁ, এটা হচ্ছে আমি আপনাকে এই যে ইমেইলে আপনাদেরকে আমি হচ্ছে বলে দিব যে আমাকে ইমেল করার জন্য বা কিভাবে কি করবেন। আপনারা আগে লিখতে থাকেন, লিখতে তো 1-2 দিন সময় লাগবে, আপনি লিখতে থাকেন, গুছাইতে থাকেন। ইন দ্য মিন টাইম আপনারা আবার মেইল পেয়ে যাবেন, একটা ইনস্ট্রাকশন মেইল পেয়ে যাবেন যে কিভাবে আপনি শেয়ার করবেন বা কি করবেন। ঠিক আছে? ওকে ভাইয়া। আচ্ছা আর কিছু ভাইয়া, হলে? যে বিভিন্ন জব ডেসক্রিপশনে হচ্ছে যে লেখা থাকে যে হচ্ছে রেজিউমে প্লাস হচ্ছে কভার লেটার হ্যাঁ পাঠানোর জন্য, তো হ্যাঁ ওইখানে মেইনলি কভার লেটারটা বলতে কি মিন করে? ইমেল বডিটা নাকি হচ্ছে আলাদা একটা অ্যাটাচমেন্ট? যেটা হচ্ছে মানে স্ট্যান্ডার্ড সিস্টেম হচ্ছে চাক বা না চাক যে কোনো রেজিউমের সঙ্গে কভার লেটারটা দিতে। কভার লেটার ইজ লাইক এ কি বলা যায় যে ইটস এ ফর্মাল ইন্ট্রোডাকশন, একটা ইন্ট্রোডাকশন। রেজিউমিতে খুব রিজিড একটা স্ট্রাকচারে হয়, বাট কভার লেটারের স্ট্রাকচারটা মোর ফ্রেন্ডলি টাইপ। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আমি যেটা বলি যে আপনি কভার লেটার অংশটা হচ্ছে আপনার মেইল বডিতেও রাখেন, সাথে সেম জিনিসটা একটা পিডিএফ করে জাস্ট লাইক এজ এ লেটার পিডিএফ করে হচ্ছে আপনি attach করে দেন। ওকে ভাই, থ্যাংক ইউ। ওকে, আর কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা ভাই, আমার এক্সপিরিয়েন্স লেভেল নিয়ে আমার একটু কোশ্চেন আছে। হুম যেমন আমি একটা কোম্পানিতে ছিলাম, আইটি কোম্পানি, হাইপারটেক সলিউশন। তো তারা ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে ইয়ে করে। আমাকে ইন্টার্ন হিসাবে ছিলাম আর কি। হুম হুম তো ইন্টার্ন হিসাবে আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। হ্যাঁ, হুম তো এটা ছিল 4 মাসের আর কি। হুম হুম। তারপরে 4 মাস পরে আমি জাস্ট ওখান থেকে 4 মাস পরে আমি চলে আসছি আর কি। তারপরে আর তেমন কোনো এক্সপিরিয়েন্স নাই। তাহলে কি আমি এক্সপিরিয়েন্সে এই জিনিসটা ইয়ে করব? মানে 1 ইয়ার না, 4 মাস। এক্সপিরিয়েন্সে এটা আপনি সমস্যা নেই, আপনি এটাকে ইন্টার্নশিপ হিসাবে উল্লেখ করতে পারেন বা এক্সপিরিয়েন্স হিসেবে উল্লেখ করতে পারেন। হ্যাঁ, আপনি সরাসরি এক্সপিরিয়েন্স নিয়ে আসলেন, সময় উল্লেখ করলেন, ধরেন জানুয়ারি 2024 থেকে মার্চ 2024 এরকম আপনি উল্লেখ করলেন যে দিস ইজ অ্যান ইন্টার্ন পজিশন, যে আমি এখানটাতে বলে দিলেন যে ইন দিস ইন্টার্নশিপ পজিশন। তাহলে আবার মানে অন্যান্য এমপ্লয়ার বুঝতে পারবে যে আপনি জব সুইচ করেন নাই, ইট ওয়াজ এ পজিশন অনলি ফর 4 মান্থস। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর কারো কোনো কোয়েশ্চেন? আর মোটামুটি যারাই আজকে এখানে ছিলেন সবার নাম তো আমি উল্লেখ করছি আগে, কারণ আজকের মেইলটা খুব কাস্টমাইজ যাবে। আজকে থেকে আমি হচ্ছে শুধুমাত্র যারা মানে এখানে প্রেজেন্ট ছিলেন তাদেরকে আমি মেইলটা করব, কারণ হচ্ছে যেহেতু আমার এখানে এখন পার্সোনাল শিডিউল বুক করতে হবে, সবাইকে তো আসলে মেইল করে এখানে দরকার নাই। আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়া? না ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন সবাই, গুড নাইট। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, ওয়েট ফর মাই নেক্সট মেইল। সো এখানে সকল কিছু থাকবে। হ্যাঁ, আল্লাহ হাফিজ, ভালো আচ্ছা ভাই, থাকবেন। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ।